আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, অস্থিরতা না কাটলে কাল থেকে বন্ধের হুমকি। ছাত্র অভ্যুত্থানে নিহতদের সম্মানে বিএনপির স্মরণসভা, সবাইকে সতর্ক থাকার আহ্বান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ঢাকায়, দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ। নিরাপত্তাগত, অর্থনৈতিকগত, সামাজিক, রাজনৈতিক সব ধরনের আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হবে। স্থল নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, ভারী বর্ষণে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। স্বাভাবিক হতে চলেছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্প কারখানা। আজ সকাল থেকে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে, তবে বন্ধ রয়েছে 49টি কারখানা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী। অভ্যন্তরীণ দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হয় বেশ কিছুদিন ধরে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ্চলে। পরিস্থিতি খারাপের দিকে গেলে গত বৃহস্পতিবার 219টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ। শনিবার আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে, তবে বন্ধ রয়েছে 49টি পোশাক কারখানা। সকাল 8টা থেকে কাজে যোগ দেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এছাড়া শিল্পাঞ্চলে অব্যাহত রয়েছে সেনা টহল। রাস্তাঘাটে কোথাও কোনো মানুষের জটলা নেই, কোনো ধরনের সহিংসতা নেই। কিছু কিছু দুই একটা ফ্যাক্টরিতে ওই দাবি দাওয়াগুলো নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছ থেকে একটা সমাধান চাচ্ছে। এদিকে সকাল থেকে গাজীপুরের সকল শিল্প কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলে। বৃষ্টি উপেক্ষা করেই কারখানায় যান শ্রমিক। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে পোশাক শিল্পে অস্থিরতা না কাটলে আগামীকাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছেন কারখানা মালিকরা। আজ ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক হয়। শ্রমিক অসন্তোষে অনেকটাই স্থবির হয়ে পড়েছে তৈরি পোশাক শিল্প। শ্রমিকদের শান্ত করতে 9 সেপ্টেম্বর প্রশাসন, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। বৈঠকে দাবি মেনে নেওয়ার পরও পরিস্থিতির উন্নতি না হলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করতে শুরু করেন মালিকরা। পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে শনিবার বিজিএমইএর পক্ষ থেকে তৈরি পোশাক কারখানায় চলমান সংকট ও উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অত্যন্ত দুঃখের বিষয়, এখনো অনেকগুলি ফ্যাক্টরি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও এই ব্যাংকগুলি অনেক ভোগান্তির শিকার হচ্ছে আমাদের মালিকেরা। কিছু ফ্যাক্টরি, কিছু ব্যাংকের জটিলতার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে ক্লিন গাইডলাইন দেওয়া আছে, তারপরেও তাদের মধ্যে একটা গড়িমসি আছে। সভায় মালিকপক্ষ দাবি করে ছাত্র আন্দোলন থেকে এখন শ্রমিকদের আন্দোলন। এমন অস্থিরতায় উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে বিদেশি ক্রেতা হারাচ্ছেন তারা। শ্রম নেতৃবৃন্দ বলুক যে আমাদের বেতন বাড়াইতে হবে, আমাদের মজুরি বাড়াইতে হবে, এই জায়গা করতে হবে, অবশ্যই আমি করতে রাজি, আমরা করব, আমাদের সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনারা যা লিখে দিবেন, আমি অন্তত বলে দিলাম যা চান আমি লিখে দেবো, ফ্যাক্টরি না চলে না চলবে, কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদেরকে বহিরাগত আর মার খাওয়ান না। অন্যদিকে শ্রমিকদের দাবি দেওয়া তুলে ধরেন শ্রমিক নেতারা। এইখানে যদি আমারই কথা বলার অধিকার না থাকে, সেটাই যদি কণ্ঠ চেপে ধরা হয়, তাহলে সাধারণ ওয়ার্কারদের অবস্থাটা আমাদের সবারই বুঝতে হবে। পৃথিবীতে যত ধরনের সংঘাত রয়েছে, সব সংঘাতের সমাধান কিন্তু আলোচনার মাধ্যমেই হয়েছে। আজকে যেভাবে চলতেছে, শুধু আজকে না, এইভাবে কারখানাগুলোর যথারীতি চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে আশ্বস্ত করেন শিল্প উপদেষ্টা। আগামীকাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে, ট্রাইপার্টাইট বডি হয়েছে, যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন। কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন, নেতৃবৃন্দ আছেন, যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। সভায় আশ্বস্ত হলে রবিবার থেকে কারখানা খুলতে রাজি হন মালিকরা।
তবে আধা বেলার পর শ্রমিকরা আবার কর্মবিরতিতে গেলে নো ওয়ার্ক নো পেইড বিধানে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এখনও নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভায় তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। আজকের এই অনুষ্ঠান জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিগত ১৭ বছরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির এই স্মরণ সভা। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সমবেত হন বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। যোগ দেন আন্দোলনে হতাহত ও শহীদ পরিবারের সদস্যরাও। আর যেন কোনো বাবা মা এমন কষ্টের সম্মুখীন না হয়, সরকারের কাছে আমার এইটাই আবেদন, আমার ছেলে জানি একটা চোখ দিয়ে দেখতে পারে। এত রক্তের বিনিময়ে যে অর্জন তা যেন কোনোভাবেই বৃথা না যায়, সেটা আরও একবার মনে করিয়ে দিলেন বক্তারা। এই বিজয় আমাদের সবার বিজয়। আমরা জানি কোনো কারণেই এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেইমানি না করি। যদি আমরা গণহত্যা 16 বছরের হত্যাযজ্ঞে যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানের যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না। জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ ও ভাতা দেওয়ার জোর দাবি ওঠে স্মরণ সভায়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর প্রতিপক্ষ বানিয়ে শেখ হাসিনা সরকার পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। জুলাই বিপ্লবে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও মত দেন তারা। শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 1 জুলাই থেকে 5 আগস্ট এক অগ্নিগর্ভ সময় দেখেছে বাংলাদেশ, যেখানে নিজের অধিকার রক্ষার আন্দোলনে সোচ্চার ছিল ছাত্র জনতা। উত্তাল আন্দোলনের প্রতিটি ধাপে তাদের পাশাপাশি সেনাবাহিনীর অবদান নিয়ে আলোচনার আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিপুল সংখ্যক জ্যেষ্ঠ থেকে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে শনিবার এক অনুষ্ঠানে জুলাই বিপ্লবে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন বক্তারা। বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা একটা প্রফেশনাল, স্ট্রং, ওয়েল ইকুইপড সশস্ত্র বাহিনী হিসেবে দেখতেছি। যারা ছাত্ররা আন্দোলন করেছে তারাও কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করে একটি গুলি না ছুড়ে। এরকম সফল একটা বিপ্লব পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় হয়নি। তারপরে দেখেন তারা আজকে 1 মাসের উপরে হয়েছে, তাদেরকে কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু তারা দায়িত্ব পালন করছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জুলাই বিপ্লব অনিবার্য ছিল বলে মনে করেন আলোচকেরা। টেররিজমের যে ডেফিনিশন পারফেক্টলি আওয়ামী লীগ ফিটস ইনটু দ্য ডেফিনিশন অফ টেররিজম। It has been a terrorist organization which took power, 3 বার টেররিস্ট কায়দায় ক্ষমতা নিছে। সেনাবাহিনীকে প্রতিপক্ষ তৈরি করে পুলিশ বাহিনীকে শক্তিশালী করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা বাহিনী এবং পুলিশ বাহিনীর সম্পূর্ণ ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে। কাঙ্ক্ষিত দেশ গড়তে সবার ঐক্যবদ্ধ অবস্থানের উপর জোর দেন বক্তারা। রাষ্ট্রের সংস্কার এবং বিনির্মাণে আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সকালে ঢাকায় পৌঁছেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্টকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। বিকেলে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর
এটাই কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। কাল সকালে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন তারা। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্ককে এগিয়ে নেবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান। বাংলাদেশের নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করেন তিনি। দীপ্ত টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অধ্যাপক শাহাব এনাম খান। বাংলাদেশে এখন নতুন একটি সরকার এসছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের নতুন সরকারের সাথে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইন্টারেস্টগুলি আছে, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে নিরাপত্তাগত, অর্থনৈতিকগত, সামাজিক, রাজনৈতিক সব ধরনের আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হবে এবং সেটা আমি মনে করি যে দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ডোনাল্ড লু ভারত থেকে আসছেন, সেই হিসেবে আমার মনে হয় যে ভারতের যে মনোভাব সেটাও হয়তো তিনি অনুধাবন করবেন। ভারত তার ইন্দো প্যাসিফিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথী, কিন্তু নিশ্চিতভাবে বাংলাদেশের নতুন সরকার তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বাইল্যাটারাল হোক, সেটা মাল্টিল্যাটারাল হোক, কিংবা ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে হোক। সুতরাং আমার কাছে মনে হয় যে এই ভিজিটটাকে দিল্লির চোখ থেকে না দেখে সরাসরি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক দিক থেকে দেখাই উচিত। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছার পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান। তাই কমিশনের জন্য সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিদের বাছাই করতে হবে, মতামত নিতে হবে অংশীজনদের। আজ এক আলোচনা সভায় এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নির্বাচন বিশ্লেষকরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসীর অন্যতম প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। এটি কিভাবে সম্ভব তা নিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে আলোচনার আয়োজন করে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে বক্তারা বলেন, গ্রহণযোগ্য ভোটের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন খুবই জরুরি। সার্চ কমিটিতে আমার দৃষ্টিতে, আমাদের দলের দৃষ্টিতে 5 থেকে 7 জনের একটা প্রতিনিধি থাকতে পারে। তারা কারা কারা হতে পারেন? যেমন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলররা, কারণ তাদের কর্মকাণ্ড দেখে আমরা তাদেরকে একটা জাজ করতে পারি। আমাদের এমন একটা জায়গায় যাওয়া দরকার যেখানে আমরা হয়তো এই বন্দোবস্তটা প্রতিষ্ঠা করতে পারবো যে ভবিষ্যতে রাজনৈতিক দলের ক্ষেত্রে ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয় দল মিলেই যাতে নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করেন, যাতে অ্যাপয়েন্টেড ব্যক্তিরা, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোন একটা বিশেষ দলের প্রতি তাদের অনুগত থাকতে না হয়। অন্য বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় নিয়ে কমিশন গঠন করা উচিত। ওপেন করে দেই সার্চ কমিটিটা, যে রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক, তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক, তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। সার্চ কমিটি গঠনের যে প্রক্রিয়া, আমি মনে করি এটা মোটেই ঠিক নয়। 2022 সালের যে আইনটা প্রণয়ন করা হয়েছে, এই আইনটাও একটা উদ্দেশ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। জুডিশিয়ারিকে কোনো অবস্থাতেই পাবলিক কোনো ইন্টারেস্টের সাথে সম্পৃক্ত করা উচিত। প্রধান অতিথি পাট ও বস্ত্র উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকারই পারে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে। যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, কনস্টিটিউশন যে ইলেকশন কমিশনকে আপনাকে কাজ করার সুযোগ দিতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, সবার সঙ্গে আলোচনা করে সুপারিশ নেওয়া হবে। আমরা যেটা প্রস্তাব করেছি যে 6-7 জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, তার মধ্যে প্রধানমন্ত্রী একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের নেত্রীর একজন নেত্রীর একজন প্রতিনিধি থাকবে এবং সংসদ যে তৃতীয় বৃহত্তম দল তাদেরও প্রতিনিধি থাকবে। একই সাথে একজন গণমাধ্যমের প্রতিনিধি থাকবে, একজন নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে। একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইছে। এদিকে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায়। এছাড়া বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫০১ মিলিমিটার। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ২ দিনে টানা বৃষ্টিতে নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘন্টায় জেলায় ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই বন্যার পানি বেড়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে শুক্রবার বিকালে ১০টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। ৫টি ট্রলারসহ এখনও ১৭ জন জেলে নিখোঁজ রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। রাতভর মুষলধারে বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। পটুয়াখালীতে গত ৩ দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। পানিতে তলিয়ে আছে আমনের ক্ষেত। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। নূর আলম, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বিভিন্ন মাজারে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়। হামলাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই আদেশ দেন। এর আগে ভোরে ঢাকার উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ সেপ্টেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের এক শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করে। জ্যোতি ওই মামলার আসামি। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে কাজ চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। প্রতিষ্ঠানটির সাবেক সিইও তানভীর মিশুকের বিরুদ্ধে থানায় জিডির পরিপ্রেক্ষিতে এই কথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, নগদকে প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই মোবাইল আর্থিক সেবা কার্যক্রম শুরু করে নগদ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি এবং সাবেক সিইও তানভীর মিশুকের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয়। পরে সাবেক সিইও মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে প্রশাসক বদিউজ্জামান দিদারের সঙ্গে যোগাযোগ করেছেন। এতে তিনি অস্বস্তিতে পড়েন এবং ৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি করেন। আমরা কোর্টের অনুমতির জন্য পাঠাইছি, কোর্টের অনুমতি দিবে, কোর্ট আমাকে তদন্ত করে রিপোর্ট দিব। উনি সামান্যভাবে একটা ভয়ভীতির একটা আশঙ্কা করতে বলে একটা জিডি করছে। নগদের প্রশাসক টেলিফোনে দীপ্ত টিভিকে জানান, এখন কাজ করতে তার কোনো সমস্যা হচ্ছে না। তানভীর সাহেব যে আমাকে থ্রেট করেছে, করেছে তাও না, আমার জাস্ট মনে হয়েছে যে উনি যেহেতু
কমিউনিকেট করেছেন, কথা বলছেন, আমি তো জিডি করে রাখি, ব্যাস শেষ কাজ। আমি আসলে স্বাচ্ছন্দ্যে কাজ করছি, কোনো সমস্যা হচ্ছে না। নষ্ট করতে আসেনি, নষ্ট করলে তো লিকুইডিটির বসাবে। প্রশাসক বসানো মানে হচ্ছে প্রতিষ্ঠান ভালোভাবে ঠিক হোক। মানুষের মধ্যে যে কনফিউশন আছে, বাংলাদেশ ব্যাংক যেহেতু রেগুলেটর, সে বসলে মানুষের মধ্যে একটু আস্থাটা আসবে। প্রতিষ্ঠানটির সাবেক সিইও তানভীর ফেসবুকে দাবি করেন গভর্নর নগদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এর জবাব দিয়েছেন গভর্নর। নগদকে একটা শক্তিশালী কম্পিটিটর হিসেবে গড়ে তোলা হচ্ছে সরকারের কাজে। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অপপ্রচার। বোর্ড বা একটা কার্যকরী একটা কমিটি গঠন করে দেব, এক্সিকিউটিভ কমিটি, যারা নগদের স্ট্র্যাটেজিক ডাইরেকশন কি হবে, নগদকে কিভাবে আমরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করতে পারবো, বিদেশি টেকনোলজি নিয়ে আসতে পারবো। নগদ আগের চেয়ে শক্তিশালী হয়ে বাজারে প্রতিযোগিতা করবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। নারী সংকটের সময় সহযোদ্ধা হয়, সংকট কেটে গেলে তাদের কেন সংসারে ফিরে যেতে বলা হয়? এমন প্রশ্ন রেখেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে নারী জাগরণের বিশিষ্ট নেত্রী, রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্দোলনকর্মী নূরজাহান মুর্শিদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। উত্তরসূরি নূরজাহান সরওয়ার মুর্শিদ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিশেষ বক্তৃতা নারী স্বরের দ্বিতীয় কিস্তিতে এবারের বিষয় ছিল গতি, প্রগতি ও নারীর প্রতিবাদের ভাষা। অনুষ্ঠানে নূরজাহান মুর্শিদ নিয়ে প্রবন্ধ পাঠ করেন ডক্টর শাহমান মৈশান। বক্তারা বলেন, নূরজাহান মুর্শিদ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও নারীর মুক্তি চেয়েছিলেন। এছাড়া অনুষ্ঠানে বর্তমান সময়ে নারীদের বঞ্চনার কথা তুলে ধরেন বক্তারা। ৭১ আর ২৪ এই দুটো জায়গায় আমি দেখলাম আমাদের মেয়েদের আত্মত্যাগের যথাযোগ্য সম্মান কিন্তু আমরা দিতে পারিনি, দেইনি। কেন নারী সহযোদ্ধা হয় সংকটের সময়, এবং সংকটটা যখন পার হয়ে যায় তাকে অঙ্গুলি দেখিয়ে বলা হয় সংসারে ফিরে যাও। শিগগিরই চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রো রেল চলাচলের ঘোষণা আসছে শিগগিরই। ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল নিয়ে এমন সুখবর জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। ছাত্র আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে বন্ধ আছে মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশন। গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনে মেরামতের কাজ শুরু হয়। অচিরেই এই স্টেশন চালু করবে DMTCL। তবে মিরপুর 10 নম্বরে যেসব যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এর বেশিরভাগ বিদেশ থেকে আমদানি করতে হবে। সুইস ব্যাংকে থাকা নিজেদের $31 কোটি জব্দ হওয়ার খবরটি অস্বীকার করেছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী। তাদের দাবি, সুইজারল্যান্ডে তাদের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া চলছে না। সম্প্রতি মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ বলছে, সুইস ব্যাংকে আদানি শিল্পগোষ্ঠীর 6টি অ্যাকাউন্ট থেকে $31 কোটি বেশি অর্থ জব্দ করেছে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ। আদানি শিল্পগোষ্ঠীর মানি লন্ডারিং সংক্রান্ত এক তদন্তের অংশ হিসেবে এগুলো জব্দ করা হয়। এক্স হ্যান্ডেলে দেওয়া ওই পোস্টে হিন্ডেনবার্গ রিসার্চ আরও বলেছে, 2021 সালের প্রথম দিকেই তদন্তটি শুরু হয়। তবে আদানি গোষ্ঠী বলছে, বিদেশে তাদের কার্যক্রমগুলো স্বচ্ছ এবং সংশ্লিষ্ট আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৈঠকের আয়োজন করেছে স্পেন। শুক্রবার মাদ্রিদে ওই বৈঠকে নরওয়ে ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল অংশ নেন। এছাড়া ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার পাশাপাশি অংশ নেন মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও তুরস্কের সমন্বয়ে গঠিত আরব ইসলামিক কন্ট্যাক্ট গ্রুপ ফর গাজার সদস্যরা। তবে ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। এদিকে গাজায় শরণার্থীদের জন্য সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত আল মাওয়াসিতে ইসরায়েলি হামলায় এক রাতে 19 জন নিহত হয়েছে।
এমপক্সের প্রথম টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক বিবৃতিতে এই তথ্য জানান। ডেনমার্কের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাভারিয়ান নর্ডিক A/S এই ভ্যাকসিনটি তৈরি করেছে। এটি 18 বছরের বেশি বয়সীদের জন্য 2 ডোজ হিসেবে অনুমোদিত। এই টিকা বিশেষ পরিস্থিতিতে শিশু ও গর্ভবতীদেরও দেওয়া যেতে পারে, তবে এই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম RTর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। বলেন, এই সংবাদ মাধ্যমটি রাশিয়া সমর্থিত মিডিয়াগুলোর একটি নেটওয়ার্কের অংশ, যা গোপনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের চলতি বছর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে গত সপ্তাহে কয়েকজন রুশ শীর্ষ সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন RTর এডিটর ইন চিফ মার্গারিতা সিমানিয়া। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে RT। ফুটবল ফেডারেশনের নির্বাচনে আর অংশ নেবেন না কাজী সালাউদ্দিন। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি। বলেন, কোনো চাপে নয়, পারিবারিক কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে 16 বছরের পথ চলার এভাবে ইতি টানলেন তিনি। সবাইকে আমি ধন্যবাদ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের 40 দিন পর শনিবার দুপুরে বাফুফেতে যান কাজী সালাউদ্দিন। 26 অক্টোবর ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। আগেই জানিয়েছিলেন পঞ্চম মেয়াদের জন্য লড়বেন, কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন হঠাৎ করেই। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম, ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না। আমি আগে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে। উনি যদি এই বিষয়টি ফিফাকে জানান, তিনি পদত্যাগ করছেন না, কিন্তু তিনি নির্বাচনের ঘোষণা দিয়েও নির্বাচন করতে পারছেন না, এটির কিন্তু একটা ভিন্ন মাত্রা রয়েছে। তাতে কিন্তু বাংলাদেশের ফুটবল বিপদে পড়বে। কিন্তু এরকম যদি হয়, সেই দায় দায়িত্ব কিন্তু কাজী মোহাম্মদ সালাউদ্দিনকেই বহন করতে হবে। বাফুফে বস হিসাবে 2008 সালে দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। তার সময়ে দেশের ফুটবলে প্রাপ্তি নিয়ে আছেন নানা আলোচনা সমালোচনা। বিশ্ব ফুটবলে বাংলাদেশ দলের র্যাঙ্কিংয়ে অধপতন এবং বিভিন্ন সময় অর্থ কেলেঙ্কারি খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে, যার খেসারত দিতে হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। ওনাকে অবশ্যই নির্বাচন করতে হবে, উনি ঘোষণা দিয়েছেন। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো উপায় নাই। তার পরিণতি আজ করতে পেরে সে এখানে সরে যাচ্ছে। নির্বাচন করবে কে নির্বাচন করবে না সেটা একটা ধোঁয়াশা ছিল, তো আজকে যে ক্লিয়ার হলো সেই ক্ষেত্রে ক্রীড়াঙ্গনে যে ধোঁয়াশাটা ছিল সেটা কেটে গেল। 5 আগস্টের পর বাফুফে সিনিয়র সহসভাপতি পদ থেকে সরে দাঁড়ান আব্দুস সালাম মুর্শিদি। আর আত্মগোপনে রয়েছেন ফেডারেশনের 4 সহসভাপতির 3 জন, কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান ভুইয়া মানিক এবং মহিউদ্দিন আহমেদ মাহি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের হাতে 3 কোটি 20 লাখ টাকার পুরস্কার তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে টেস্ট দলের প্রত্যেককে 20 লাখ করে বোনাস দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে পাওয়া অর্থের একটা অংশ বন্যার্তদের দেওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, অস্থিরতা না কাটলে কাল থেকে বন্ধের হুমকি। ছাত্র অভ্যুত্থানে নিহতদের সম্মানে বিএনপির স্মরণ সভা, সবাইকে সতর্ক থাকার আহ্বান।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ঢাকায়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ। স্থল নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, ভারী বর্ষণে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।